সব কাজ যখন একা একাই করি তখন কিন্তু একটা রুটিনের মতো হয়ে যায়, আর ফেলে রেখে তো কোনো লাভ নেই। সে কোনো এক সময় আমাকেই করতে হবে, তাই আগে থেকে যদি একটু চিন্তা ভাবনা করে রাখি কোন দিন কোন কাজটা করব, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু আজকে নাস্তা করার পর থেকে ব্লগটি শুরু করেছি, আর প্রথমে বেসিন পরিষ্কার করতে চলে এসেছি। আর বেসিন তো আমরা প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু বেসিনের আশেপাশের যে সাইডগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না। এটা আমি মাসে একবার হলে করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে করব, কালকে করব বলে আসলে সময় করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি প্রথমেই ভাবছি যে এই কাজটাই করে ফেলি, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো শুধু বেসিনই পরিষ্কার করব না, বেসিনের সাথে আরও অনেক কিছুই পরিষ্কার করব। এই বেসিনটা কিন্তু আমার বাথরুমেরই এক সাইডে ওয়ালের সাথে সেট করা আছে। তো বেসিনটা খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিলাম, আর এখন নিচের দিকটা পরিষ্কার করে নিব। আসলে কোনাতে অনেক ময়লা জমে থাকে, সেগুলো অনেক সময় পরিষ্কার করা হয় না, আর পাইপগুলোতেও কিন্তু অনেক ময়লা জমে থাকে। তো সেগুলো আমি এক এক করে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে ভালো মতো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে। তারপরে যেটা যেখানে রাখি জায়গা মতো রেখে দিচ্ছি, শ্যাম্পু, ফেস ওয়াশ, পেস্ট সব কিছু রেখে দিলাম। আর এখন এখানে একটা মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি। আর যে কোনো জায়গায় গাছ রাখলে কিন্তু এর সৌন্দর্যটা আরও অনেক গুণে বেড়ে যায়, আমার কাছে মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই যে নিচের এই কোণাটাতে আমি এখন একটা কর্নার র্যাক রেখে দিচ্ছি, আর এটা কিন্তু আগে থেকেই ছিল, তো আমি খুলে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যা যা রাখি সেটা রেখে দিচ্ছি। যেহেতু এটা আমার বাথরুম আর রাখার কোনো জায়গা নেই, এই জন্য এই কর্নার র্যাকটাতে আমি সব কিছু রেখে থাকি। তো এখানে একটা ওযু করার জন্য আমি মগ রাখি সব সময়, আর কাপড় ধোয়া পাউডার, লাইজল, হারপিক, মানে আমার যা যা লাগে সব কিছু আমি এখানটাতে রেখে থাকি। পুরো বেসিন এরিয়াটাই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল, এজন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর যে কোনো জিনিস পরিষ্কার করার পরে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো আমি এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ রাখতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি হ্যান্ড ওয়াশ আর একটা ইয়ার প্যাকেট রেখে দিয়েছিলাম। আর এখন বাথরুমের আমার অন্য সাইডের যে ওয়ালগুলি আছে সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। দরজা, ওয়াল সবগুলি কিন্তু আমি এক এক করে পরিষ্কার করে নিব। আর মেঝেটাও খুব ভালো করে আমি এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার বাসাতে কিন্তু 3টা বাথরুম, তার মধ্যে 2টা একটু ছোট, আর এই বাথরুমটা বিশাল বড়। তো পুরো মেঝেটাই কিন্তু আমি এর মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন বালতি মগগুলো পরিষ্কার করে নিব। আসলে পানিতে ময়লা থাকার কারণে এই মগগুলো, বালতিগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়। তো আমি কিন্তু 15 দিন পর পরই পরিষ্কার করি। আজকে সবগুলো বালতি মগ পরিষ্কার করে নিব, সেই সাথে ময়লার যে বাস্কেটটা থাকে সেটাও পরিষ্কার করে নিব। তো এক এক করে আমি মগগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় চলে যায় এই পরিষ্কারের কাজগুলো করতে। আসলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে এই কাজটাই করব, এজন্য আর অন্য কোনো কাজে হাত দিইনি। প্রথমেই বাথরুমে চলে এসেছি, আর বাথরুমের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আসলে ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, ও যদি উঠে যায় তাহলে কিন্তু এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না, এজন্য ওকে ঘুম দিয়ে তারপরে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি। আর এই যে বালতিতে এত কঠিনভাবে এই ময়লাগুলো লেগে আছে, অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার পরে ময়লাগুলো আমি উঠাতে পেরেছিলাম। আর এই যে পুরো বালতিটাই খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমার আরও যে বালতি মগগুলো ছিল, ময়লার বাস্কেট, সব কিছু কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আমার। তারপরে কিন্তু আমি আমার গোসলটাও কমপ্লিট করে নিয়েছি। আজকে এইটা পরিষ্কার করি তো কালকে আরেকটা নোংরা হয়, কালকে আরেকটা পরিষ্কার করি তো পরশু আরেকটা নোংরা হয়, এইভাবে আসলে পরিষ্কারের মধ্য দিয়েই আছি। আর পরিষ্কারের কাজগুলো করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে যায়, আমার কাছে মনে হয় এগুলো এক্সট্রা কাজ। সংসারের রান্না বান্না, খাওয়া দাওয়া তো আছে, আর ওগুলো আবার করতে হয় আলাদা করে। গোসল করার পরে ভাবলাম প্রথমে রুমটাই ভালো করে আগে গুছিয়ে নিই। আর রুমটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু আমার কাছে পুরো বাসাটাই এলোমেলো মনে হয়, এজন্য রুমটাই আগে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর এখন পাপোশটাও বিছিয়ে দিয়েছি। এখনো কিন্তু ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, সে কিন্তু এখনো উঠেনি, এজন্য ওই রুমটা আর গোছানো হলো না। এই রুমটাই শুধু গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যা যা রান্না করব সব কিছু কাটাকুটা করে নিয়েছি। আগে থেকেই গরুর গোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়া রান্না করব, আর ডাল রান্না করব। আসলে যেটাই রান্না করি না কেন, ডাল কিন্তু আমার বাসাতে প্রতিটা দিনই রাখতে হয়। ডাল ছাড়া আবার আমার বড় ছেলেটা ভাত খেতে পারে না, এজন্য প্রতিটা দিনই ডাল রাখতে হয়। তো এখানে আমি গরুর গোস্তটা বসিয়ে দিলাম, আর এখন গ্যাসের চুলাতে মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিব। আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আবারও ভালো
ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে এখন আমি এটাকে রান্না করে ফেলবো। আর এই দিকে এটা হতে থাকুক, আর ওইদিকে কিন্তু গরুর গোশতটারও পানি অনেকটা কমে গিয়েছে, আর এটাও ভালো মতো এখন আমি কষিয়ে নিব। আসলে দুই দিক দিয়ে আমার রান্না চলছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে, আবার ডালও রান্না করতে হবে। তো আমি কিন্তু ডাল ফ্রিজে 2 দিনের মতো রান্না করি, যে একদিন রান্না করলে যেন 2 দিন হয়ে যায়। তো কালকে ডাল শেষ হয়ে গিয়েছে, এজন্য আজকে আবারও রান্না করতে হবে। আসলে খেতে বসলে আমার ছেলেটা বলে আম্মু ডাল দাও, আগেই সে ডাল চায়। তো এদিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, সেটাও নামিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে কিন্তু আমার গরুর গোশতটা হচ্ছে। রাইস কুকারে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এর মধ্যে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা আরো চাপের মধ্যে পড়ে যাচ্ছি। সকাল হলে একটা টেনশন কাজ করে সব সময়, বাচ্চাকে কি টিফিন বানিয়ে দিব, দুপুরে কি রান্না করব, আবার কিন্তু সেই সন্ধ্যাবেলা তাদের জন্য নাস্তা বানিয়ে দেওয়া, তাদেরকে পড়তে বসানো, সামনে তাদের পরীক্ষা, কি রেজাল্ট করবে, পড়া কমপ্লিট করাইতে হবে, মানে সব সময় একটা টেনশন কাজ করে মাথার মধ্যে। আর ছেলে মানুষেরা তো মনে করে যে আমরা বাসাতে কোনো কাজই করি না, শুধু বাতাস খেয়ে বেড়াই, আর শুধু তারাই বাইরে কাজ করে, কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। আবার বাচ্চাদেরকে দেখাশোনা, তাদের পড়াশোনা দেখাশোনা করা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা চাপের মধ্যেই থাকি আমরা। আসলে ঘরে বাইরে প্রতিটা কাজেই কিন্তু কষ্ট আছে, কোনো কাজই কিন্তু সহজ না, এই কথাটা মানতে হবে। আর যখন যে যে কাজটা করে তার কষ্টটা কিন্তু একমাত্র সেই বোঝে। জীবন মানে যুদ্ধ, যে কয়টা দিন বেঁচে থাকবে যুদ্ধ করতে করতে বেঁচে থাকতে হবে, আর অবশেষে একদিনে পৃথিবী ছেড়ে বিদায় নিতেই হবে, এটাই চিরন্তন সত্য। তো এখানে কিন্তু বিকেলবেলা এখন আমি রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো এটাতেও কিন্তু চিন্তা ভাবনা করে আসতে হয় যে কি বানাবো, আর একটু বেশি করে বানালে হবে কি কালকে সকালে আবার বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে, এজন্য প্যানকেকই বানাইতে চলে এসেছি। আর প্যানকেকটা একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। তো কেন জানি না কোনো সময় খুব ভালো হয়, আবার কোনো সময় একটু খারাপ হয়ে যায়। আজকে আবার দেখলাম কিছু কিছু জায়গা সাদা সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো প্যানকেকই বানিয়ে নিচ্ছিলাম, এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে। প্যানকেক বানানো কিন্তু অনেকটাই সহজ, চট জলদি খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায়। তো মাঝে মধ্যেই কিন্তু আমি বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দিই, আর আমার বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। তো এই যে এক এক করে সবগুলো প্যানকেকই কিন্তু আমি এর মধ্যে বানিয়ে নিয়েছিলাম। শরীর সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক, বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এটা সেটা বানাতেই হয়। তো সবগুলো প্যানকেকই আমি বানিয়ে প্লেটে উঠিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে যে চা বসিয়ে দিয়েছি। তো আজকে দুধ চা বানাচ্ছি, আমার চাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ছেঁকে নিব। আর আমরা মা ছেলে মিলে চাটা খেয়ে নিব। তো চা বানাতে গেলে সব সময় কিন্তু আমার কাছে বেশি হয়ে যায়, মানে কম হয় না, মানে আমরা যে পরিমাণ খাই তার থেকে কিন্তু সব সময় চা বেশি থেকে যায়, এই জন্য পরবর্তীতে আবার বেশি বেশি করে খেয়ে নিতে হয়। তো এই যে সবগুলো চা আমি এক এক করে মগে উঠিয়ে নিচ্ছিলাম। আর আজকে বিকালের নাস্তায় আমাদের চা আর প্যানকেকই ছিল। এখন আমরা মা ছেলেরা মিলে সবাই সন্ধ্যার নাস্তাটা করে ফেলবো। তো এখানে কিন্তু আকিবকে বলছিলাম যে আকিব তুমি তোমার চাটা নিয়ে যাও, আমি আমারটা নিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার ছোট ছেলেটা পুরো বাড়ি এলোমেলো করে ফেলেছে, মানে আমি যখন রান্নাঘরে কাজ করি সে তখন এরকমটাই করে। সোফার যতগুলো বালিশ ছিল সব কিছু নামিয়ে সে মেঝেতে ফেলে রেখেছে। আর এই যে সে এখন খেলা করছে, এটা কিন্তু ক্ষণিকের জন্য খেলা, দেখা যায় একটু খেলে আবার সে এদিক সেদিক গিয়ে সব কিছু এলোমেলো করা শুরু করে। মানে আমি রান্নাঘরে যে জিনিসটা দিয়ে কাজ করি সেটাই তার নেওয়া লাগবে, এরকমটাই হয়ে গিয়েছে। তো ওকে খেলতে দিয়ে আমি কিন্তু এদিক দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে যে পুঁই শাক কেটে নিচ্ছি। আকিবের আব্বু দুপুরবেলায় আসার সময় পুঁই শাকগুলো নিয়ে এসেছিল, তখন আর কাটা হয়নি, তো এখন সন্ধ্যাবেলায় কেটে নিচ্ছি, কালকে রান্না করব এজন্য কেটে ধুয়ে রেখে দিব। তো পুঁই শাকগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল, মানে পাতাগুলো কোনো নষ্ট ছিল না, সবগুলো পাতাই কিন্তু ভালো ছিল। আর পাতাগুলো সবগুলো আমি নিতে পেরেছিলাম। তো এক এক করে সবগুলো পুঁই শাক আমি কেটে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গিয়েছে, ধুয়েও নিয়েছিলাম, আর এখন আমি রেখে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।